আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি মঞ্জুর। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত করব এসএসসি ফিজিক্সের 12 অধ্যায় অর্থাৎ চৌম্বক বিদ্যা সম্পর্কে আজকে আমাদের আলোচনা। প্রথমেই আমি মেইন টপিকসগুলো লিখে রেখেছি তোমাদের দেখার সুবিধার্থে। চুম্বক ও চৌম্বকত্ব অর্থাৎ ম্যাগনেট অ্যান্ড ম্যাগনেটাইজম, এরপরে আছে সলিনয়েড, পরে আছে তড়িৎচুম্বক আবেশ, বৈদ্যুতিক মোটর, জেনারেটর বা ডায়নামো, আর সর্বশেষ আছে ট্রান্সফরমার। এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি মুখ্য গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যে ট্রান্সফরমার। আমরা এই ট্রান্সফরমারের সম্পর্কে জানবো, জেনারেটর সম্পর্কে জানবো। আজকে বেসিক কিছু বিষয় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত করব। কথাগুলোর মধ্যে আমরা চুম্বক বা চৌম্বকত্ব, এটা সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি জানা আছে। চুম্বক বলতে আমরা বুঝি, সবাই বুঝি আকর্ষীধর্মী পদার্থ। এখন এটার কিছু মৌলিক কথা আছে, অর্থাৎ এটার আদিকাল থেকে শেষ পর্যন্ত আমরা যদি বলি, তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত আমরা বলতে পারি সেটা হচ্ছে এটি প্রাচীনকাল থেকেই এটা এশিয়ার একটা জায়গা ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এক প্রকার খনিজ পদার্থ পাওয়া যেত। এই খনিজ পদার্থগুলো লোহা ও লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে এবং ওই জাতীয় এক খণ্ড পাথরকে মুক্তভাবে ঝুলিয়ে দিলে তা এদিক ওদিক দুলতে থাকে। আর এই দুলতে থাকা অবস্থায় এর একটা নির্দিষ্ট ওয়েতে চলে আসে, যেটাকে বলা হয় উত্তর এবং দক্ষিণ মেরু বরাবর এরা অবস্থান নিত। ম্যাগনেসিয়া অঞ্চলে পাওয়া যায় বলে এইগুলোকে ওই সময়ে বলা হতো ম্যাগনেটাইট। এই যে ম্যাগনেসিয়া অঞ্চলে ম্যাগনেটাইট পাওয়া যায়, এইখান থেকেই কিন্তু ম্যাগনেটের উৎপত্তি। এই ম্যাগনেটটা আসলে একটি লোহার যৌগিক একটি পদার্থ। লোহার যৌগিক পদার্থটি কি দিয়ে তৈরি হয়ে থাকছে? ওখানে ফেরাস অক্সাইড, অর্থাৎ এটাকে ওই সময়ে এটা পাওয়া যেত Fe3O4। তাহলে এটার আমরা ওই লোহার একটি যৌগিক পদার্থ, যার রাসায়নিক সংকেতটা আমরা এটা পেতাম। এখনো এভাবে। এখান থেকে আমাদের আরেকটু জিনিসের জানা দরকার, তাহলে চুম্বকটা কি বা কাকে বলে, আমরা বুঝবো কিভাবে চুম্বক কাকে বলে। তা আমি এখন যদি তোমাদেরকে বলি যে চুম্বক কাকে বলে, নিশ্চয়ই সবাই উত্তরটা দিতে পারবা। যে বস্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, যে বস্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, ফলে অন্য একটি চুম্বক বা চৌম্বক পদার্থের উপর বল প্রয়োগ করে, তাকে চুম্বক বলে। চুম্বকের বিশেষ ধর্ম হচ্ছে দুইটি। এই বিশেষ ধর্ম দুটি হচ্ছে, একটি আকর্ষণধর্মী আর একটা হচ্ছে দিক নির্দেশক ধর্মী। এখন আকর্ষণ বললাম, কিন্তু বিকর্ষণের কথা কিন্তু বলিনি। আকর্ষণ বিকর্ষণ একই সাথে যদিও চলমান। আর একটা হচ্ছে দিক নির্দেশক। ওই যে একটু আগেই বলেছিলাম যে চুম্বক দুটাকে যদি মুক্ত অবস্থায় ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে ওরা কি করবে? উত্তর দক্ষিণ বরাবর
সে ঝুলতে 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 কোনো এক সময় উত্তর দক্ষিণ বরাবর এসে প্রায় স্থির থাকে। তাহলে এই দুইটা ধর্ম পেলাম, একটা দিক দর্শন করে অর্থাৎ দিক নির্দেশ করে, আরেকটা হচ্ছে আকর্ষণ করে, পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই যে এই ধর্মটা, তার চুম্বকের এই ধর্মটাকেই বলা হয় চুম্বকত্ব, ধর্মটাকেই বলা হয় চুম্বকত্ব। কোন চুম্বকের আকর্ষণী ও দিক নির্দেশক ধর্মকেই কিন্তু এর চুম্বকত্ব বলে। চুম্বকত্ব চুম্বকের একটি ভৌত ধর্ম। তাহলে এটি যদি ভৌত ধর্ম থাকে তাহলে রাসায়নিক ধর্ম আছে কি না? না, এর কোনো রাসায়নিক ধর্ম নেই। অর্থাৎ এটি কোনো রাসায়নিক ধর্ম নয়। কারণ হলো এটি রাসায়নিকভাবে কোনোভাবেই পরিবর্তনশীল নয়। যেহেতু রাসায়নিকভাবে কোনো পরিবর্তনশীল না, তাহলে এর কোনো রাসায়নিক ধর্ম নেই, অর্থাৎ তার শুধুমাত্র ভৌত ধর্মটা আছে। এখন যদি আমরা বলি যে এই যে চুম্বক, তাহলে যেহেতু চুম্বক পাওয়া যায় বা উঠানো যায় বা তৈরি করা যায়, তাহলে চুম্বকটা আসলে সাধারণত কত প্রকার? এখন আমরা বলতে পারি চুম্বক হলো দুই প্রকার, একটা ন্যাচারাল আর একটা আর্টিফিশিয়াল। ন্যাচারাল বা প্রাকৃতিক চুম্বক আর আর্টিফিশিয়াল বা কৃত্রিম চুম্বক, আর্টিফিশিয়াল ম্যাগনেট আর ন্যাচারাল ম্যাগনেট। এই দুই প্রকারের ম্যাগনেটের কথাই আমরা এখনো পর্যন্ত জানি। এখন তাহলে প্রাকৃতিক চুম্বক আবার কাকে বলে, সেটা আবার কেমন? এই প্রাকৃতিক চুম্বকটা কোথায় পাওয়া যায় বা কাকে বলে, আমরা কিভাবে বুঝবো কিভাবে? তাহলে প্রাকৃতিক চুম্বকটা হচ্ছে যে চুম্বক প্রকৃতিতে পাওয়া যায়, অর্থাৎ যাদেরকে প্রকৃতিতে বা খনিতে পাওয়া যায়, খনিতে পাওয়া যায় তাকে প্রাকৃতিক চুম্বক বলে। প্রাকৃতিক চুম্বকের কোনো সুনির্দিষ্ট আকার থাকে না, এগুলো যে কোনো আকৃতিরই হতে পারে। যেমন হতে পারে সে একটা ফুটবলের মতো, হতে পারে একটা পাহাড়ের মতো, হতে পারে একটা এক টুকরো পাথরের মতো, এই জিনিসগুলা কিন্তু হতে পারে। তাহলে এদের কোনো নির্দিষ্ট আকৃতিরই হয় না। এদের চুম্বকত্ব স্থায়ী কিন্তু শক্তিশালী হয় না। চুম্বকত্ব স্থায়ী, দীর্ঘস্থায়ী, অনেক দিন পর্যন্ত থাকবে, কিন্তু সেটা অনেক শক্তিশালী না। তাহলে বর্তমানকালে প্রাকৃতিক চুম্বকের কোনো ব্যবহার নাই বললেই চলে, কারণ যার শক্তি নেই। এখন বর্তমানে যা কিছু হচ্ছে সবকিছুই কিন্তু তোমরা শক্তির সাহায্যেই করছো, অর্থাৎ ও শক্তিশালী। এখন আমাদের দরকার শক্তিশালী একটা ভারী জিনিস উপর ওঠানোর জন্য, তাহলে কি করতে হবে? তার শক্তি লাগবে, ওই চুম্বকটা শক্তির প্রয়োজন হবে। তাহলে আমি শক্তিটা পাবো কোথায়? তাহলে এই জন্য বর্তমানকালে ওই প্রাকৃতিক চুম্বকগুলোর কোনো ব্যবহার নেই। প্রাচীনকালে নাবিকেরা সাধারণত দিক নির্দেশনার জন্যই এই চুম্বকগুলো ব্যবহার করতেন। এজন্য প্রাকৃতিক চুম্বককে তখন সন্ধানী পাথর, অর্থাৎ এদেরকে বলা হতো সন্ধানী পাথর, লর্ডস্টোন বলা হতো। প্রাকৃতিক চুম্বক মধ্য এশিয়া, এরপরে সাইবেরিয়া, এরপরে কানাডা, স্ক্যান্ডিনেভিয়া, এই জাতীয় আরো কিছু জায়গা আছে যেখানে পাওয়া যেত। পরীক্ষাগারে কোনো চুম্বক পদার্থকে আমরা যদি লোহা, ইস্পাত, নিকেল বিশেষ উপায়ে চুম্বকে পরিণত করা হলে আমরা তাকে বলি সাধারণত কৃত্রিম চুম্বক। অর্থাৎ যেগুলো পরীক্ষাগারে প্রস্তুত করা হয় যে সকল চুম্বক, তাদেরকে আমরা কৃত্রিম চুম্বক বা আর্টিফিশিয়াল ম্যাগনেট বলি। কৃত্রিম চুম্বক নিয়মিত আকারে হয়ে থাকে। নিয়মিত আকার মানে
অর্থাৎ তুমি যখন তৈরি করছো জিনিসটা, তাহলে তুমি কেমন ভাবে তৈরি করছো তার উপর ডিপেন্ড করবে তার আকারটা। এটা শিল্প ও বৈজ্ঞানিক কাজে সাধারণত ব্যবহার করা হয়। বিভিন্ন আকারে এটা হয়ে থাকে, বিভিন্ন আকারের হয়ে থাকে। আমরা সাধারণত দেখে থাকি যে আমাদের তোমাদের স্কুলের যেটা আছে সেটা হলো এরকম একটা চুম্বক, দণ্ড চুম্বক এটাকে বলা হয়। এক পাশে এন আর এক পাশে কিন্তু এস এরকম দেওয়া থাকে। এই যে দণ্ড চুম্বক, এই দণ্ড চুম্বকটা এটা আবার কখনো কখনো গোলাকৃতিও থাকে, দুই পাশে গোলাকৃতিও থাকে। দণ্ড চুম্বক এস এন এই দুইটা দ্বারা আমরা প্রকাশ করতে পারি। একটা এন এর সাথে আর একটা এস কখনো মিলবে না। অর্থাৎ আমরা এখানে বলতে পারি দুইটাই এস কখনো একসাথে জয়েন্ট হবে না, অর্থাৎ পরস্পরকে আকর্ষণ করবে না। দুইটা এন পরস্পরকে আকর্ষণ করবে না, অর্থাৎ একটা এন আর একটা এস দুইটি চুম্বকের মধ্যে, একটা চুম্বক দুইটা চুম্বকের মধ্যে, দুইটি চুম্বকের মধ্যে একটা এন আর একটা এস, এরা পরস্পরকে আকর্ষণ করবে। যদি দুইটি চুম্বকের একই প্রান্ত হয়, অর্থাৎ একই মেরু হয়, যেমন উত্তর মেরু বলে থাকি আমরা সাধারণত এন, এখানে দেওয়া হয়েছে এন একটা আছে। যদি আমি আরেকটা চুম্বক এখানে নিয়ে আসি, সেটাও যদি আমি এই পাশে এন নেই এই পাশে এস নেই, তাহলে কিন্তু এরা পরস্পর কি করবে? আকর্ষণ করবে না, পরস্পরকে বিকর্ষণ করবে। এগুলো হলো দণ্ড চুম্বক। এরপরে আরো কিছু চুম্বক আছে, সেটা কেমন? আর একটা চুম্বক হলো এরকম আছে, এদেরকে বলা হয় ঘোড়ার খুরের মতো বা অসফরাকৃতি অথবা ইউ আকৃতির চুম্বক। তাহলে আমরা বিভিন্ন ধরনের চুম্বক দেখলাম, দুই প্রকারের চুম্বক দেখলাম, এবং চুম্বকের আকর্ষণ বিকর্ষণ ইত্যাদি ইত্যাদি দেখে নিলাম। এরপরের টপিকস হলো আমাদের সলিনয়েড। এটা আবার কেমন জিনিস? এই সলিনয়েডটা কেমন? সলিনয়েড হচ্ছে খুবই কাছাকাছি এবং ঘন সন্নিবেষ্টিত অনেকগুলো প্যাচযুক্ত লম্বা বেলনাকার কয়েল বা তার কুণ্ডলীকে সলিনয়েড বলে। এদের চিত্রটা কেমন আমি একটু চিত্রটা দেখাচ্ছি। চিত্রটা হলো ওই রকম, চিত্রটা হলো এরকম। এইখানে এরা কি করবে? পেঁচাবে, শুধু পেঁচাবে। আমরা যদি পেঁয়াজ দিয়ে থাকি তাহলে এখানে কি হবে? একটা পেঁয়াজ এরকম থাকবে, অর্থাৎ এখানে পেঁচানো থাকবে, এখানে পেঁচানো থাকবে। এই অংশের মধ্যে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে একটা তারের সাহায্যে এখানে বাইরে থেকে একটা তার নিয়ে এখানে পেঁচানো হলো। এই জিনিসটাকে পেঁচিয়ে এরকম দেওয়া হলো। এখন এখানে হলো তড়িৎ সংযোগ করা হলো, তড়িৎ সংযোগ করা হলো। এই ক্ষেত্রে আমরা এটাকে আরেকটু মোটিভেশন যদি করে থাকি, তাহলে এখান থেকে আমরা যদি এদিকে চলে আসে, তার হলো প্রবাহ আমার দেখানো হলো এই পাশে, এদিকে চলে আসলো, প্যাচগুলো এরকম ঘুরছে, তাহলে এটা হলো এন প্রান্ত আর এটা হবে এস প্রান্ত। আমরা এরকম ভাবে দেখিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কি হবে? চার প্রান্তে ঘুরে ঘুরে আসবে। আমরা যদি এই যে এই সংযোগ দুইটাকে দুইটা নাম দেই, একটা এ আর একটা হচ্ছে বি, তাহলে এই নামটা দিলে আমরা পরিপূর্ণ একটা সলিনয়েড পাবো। এই সলিনয়েডটা আসলে কিভাবে কাজ করে আমি এখন এটা নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে এখানে এই যে একটি লম্বা অন্তরিত পরিবাহক তারকে যদি আমরা এরকম
পরিবাহিত আর্কে যদি আমরা এটার মধ্যে পেঁচাইতে থাকি, তাহলে সেই ক্ষেত্রে একটা স্প্রিং এর মতো অনেকগুলো পাক তৈরি হবে নিজের ওজন মতো। যেমন লাটাই দিয়ে ঘুরি তোমরা, লাটাইতে মানে সুতা পেঁচাতে পেঁচাতে কি হয়, একটা গোলাকৃতি একটা তৈরি হয়, সিলিন্ডার মধ্যে তৈরি হয়। এই যে গোলাকৃতি যে একটা সিলিন্ডার তৈরি হলো, এর মধ্যে অনেক অনেক পাক ছিল, কতগুলো নির্দিষ্ট জানা নাই, কেউ আমরা জানি না। যদি কারণ ওই ঘুড়ির যখন পাকায় তখন কি আমরা কেউ গণনা করি না। তাহলে এই যে ঘন সন্নিবিষ্ট যে আমরা যে পেঁচাইলাম, এই পেঁচানো অংশটাকেই বলা হয় সাধারণত সলিনয়েড। তাহলে সলিনয়েড এর প্রতিটি পাক বেলনের অক্ষের সাথে লম্বভাবে থাকে। প্রতিটি পাক বেলনের অক্ষের সাথে লম্বভাবে থাকবে। বেলনটা কেমন হবে? এটা হলো বেলন। এই যে পাকগুলো যে দিলাম আমরা, এই পাকগুলো প্রত্যেকটা কিন্তু পরস্পরের লম্ব, কারণ এখানে তুমি খেয়াল করে দেখতে পারো পরস্পরের লম্ব ভাবেই আছে, পরস্পরের লম্ব। সলিনয়েড দিয়ে তড়িৎ প্রবাহ চালালে সলিনয়েডের প্রতিটি প্যাচ একটি একক কয়েল হিসাবে কাজ করে। একক কয়েল হিসাবে একটা প্যাচ একটা কয়েলের কাজ করে থাকে। তাহলে এই চিত্রের মধ্যে আমরা দেখালাম যে অনেকগুলো জিনিস, অনেকগুলো প্যাচ আছে। তাহলে একটা প্যাচ যদি একটা কয়েলে থাকে, তাহলে চিত্রের মধ্যে অনেকগুলো চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। এখানে আরো কিছু জানার বিষয়, যে প্যাচগুলো একত্রে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, তা কোনো দণ্ড চৌম্বকের চারদিকের চৌম্বক ক্ষেত্রের মতোই, অর্থাৎ এর চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে তা একটা দণ্ড চৌম্বকের মতো। দণ্ড চৌম্বকটা যখন চারপাশ দিয়ে তার একটা ক্ষেত্র তৈরি করে রাখে, এখানেও ঠিক ওইরকম ক্ষেত্র তৈরি করে রাখে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে যে কয়েলগুলো আছে, যে কয়েলগুলো আমি দেখালাম এখানে, এই কয়েলগুলো আবার দণ্ড চুম্বকের বল রেখার সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ দণ্ড চুম্বকের বল রেখা এক প্রান্ত থেকে কয়েলটি, এই কয়েলগুলো এমনভাবে আচরণ করবে যেন এর এক প্রান্ত উত্তর মেরু হবে, যেটা আমি দেখেছি এন আর এস, এক প্রান্ত উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু, এটা দেখাবে। তাহলে এই অংশটি হচ্ছে একটি দণ্ড চুম্বকের বল রেখার মতোই কাজ করে। দণ্ড চুম্বকের মতোই সলিনয়েড দুই প্রান্ত দুই বিপরীত চুম্বক মেরুর মতো আচরণ করবে। তাহলে এখানে দণ্ড চুম্বক একটাকে দেখাইছিলাম, সেই দণ্ড চুম্বকটা যদি আমি আবার অঙ্কন করি, তাহলে এখানে বলছিলাম এখানে এন এখানে এস, এরাও পরস্পর দুই মেরুর সাথে কাজ করবে, অর্থাৎ আর একটা মেরুর সাথে কাজ করবে, ওরাও তাই করবে, সেম সেম। এখন কথা হচ্ছে যে এখানে সলিনয়েডের যে প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ, সলিনয়েডের যে প্রান্তের দিকে, এখানে সলিনয়েডটা আছে, যে প্রান্তের দিকে আমরা তড়িৎ প্রবাহ দেখাবো, সেই তড়িৎ প্রবাহটা কিন্তু অন্য এসের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ সলিনয়েডের যে প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে ঘুরে বলে মনে হয়, সেই প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হবে। ঘড়ির কাঁটা কেমনে ঘুরে? ঘড়ির কাঁটা বাম দিক থেকে ডান দিকে ঘুরে, বাম দিক থেকে ডান দিকে ঘুরে ঘড়ির কাঁটা। তাহলে ওর এখানে যে কাঁটা ঘড়ির কাঁটা ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে ঘুরে, ওটা যদি সেইভাবে ঘুরে, তাহলে আমরা সেটা মনে করব কি যে ওই প্রান্তটাই হচ্ছে দক্ষিণ মেরু। এই অংশে এ এবং বি দুইটি প্রান্ত দেখানো হচ্ছে। তাহলে এক্ষেত্রে দুইটি প্রান্ত তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার সাথেই সম্পর্ক করবে। যদি আমরা দেখি যে এর প্রবাহটা এখান থেকে এটা যদি পজিটিভ হয় তাহলে একরকম হবে, আবার যদি এটা নেগেটিভ হয় এটা পজিটিভ হয় তাহলে সেটা কিন্তু আবার ভিন্ন হবে, অর্থাৎ এর মেরু কিন্তু সম্পূর্ণ পাল্টে যাবে।
অর্থাৎ তখন এখানে এন এস পরিবর্তন হয়ে যাবে, এন এখানে এস হয়ে যাবে। কখন? যদি আমি এখানে বিদ্যুৎ প্রবাহটা, তড়িৎ প্রবাহটা আলাদা করে দেই, তাহলে কিন্তু এরা সম্পূর্ণরূপেই আলাদা হয়ে যাবে, ভিন্নতা প্রদর্শন করবে, অর্থাৎ ওর মেরু কিন্তু বিপরীত হয়ে যাবে। এরপরে আমরা দেখব তড়িৎচুম্বক আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তড়িৎচুম্বক আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটা আবার কেমন জিনিস, এটি কোত্থেকে কিভাবে পাইলাম আমরা দেখব। এটা অরিস্টেডের তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া আবিষ্কারের পর, অরিস্টেডের চুম্বক প্রবাহের বা তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া আবিষ্কারের পর বিজ্ঞানীরা চিন্তা করতে থাকেন যে এখানে চুম্বক ক্ষেত্র থেকে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায় কিনা। এটা তারা চিন্তা করতে থাকেন, খুব চিন্তা করতে থাকেন। এরপর ইংল্যান্ডের একজন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, এরপরে আমেরিকার জোসেফ হেনরি, এরপরে রাশিয়াতে আছে এইচ এফ ই লেন্স, এই বিষয়ে তারা কাজ শুরু করেন। এরা তিনজন বিজ্ঞানী পৃথক পৃথকভাবে সাফল্য লাভ করেন, মানে একজন কিন্তু এক একটা ভাবে সাফল্য লাভ করেছেন, সবাই কিন্তু মানে তিনজনে কিন্তু একই বিষয়ে সফলতা লাভ করেন। এদের মধ্যে মাইকেল ফ্যারাডের যে পরীক্ষাটা করেছিলেন তার ফলাফল প্রথমে প্রকাশ করেছিলেন, তাই তিনি পৃথিবীর ইতিহাসে তড়িৎচুম্বক আবেশের আবিষ্কর্তা হিসাবে খ্যাতি লাভ করেন। অর্থাৎ এদের মধ্যে এরা তিনজনই গবেষণা করতে থাকে, কিন্তু মাইকেল ফ্যারাডে প্রথমে তার পরীক্ষার ফলাফল প্রকাশ করার কারণে, এবং সেটা সফল হয়েছিলেন, সফল না হলে কিন্তু হতো না, সফল হয়েছিলেন। এই সফল হওয়ার পরে সে যখন প্রথমেই এটা প্রকাশ করলেন, তাই তিনি এই ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে তড়িৎচুম্বক আবেশের সৃষ্টিকর্তা বা আবিষ্কর্তা হিসেবে খ্যাতি লাভ করেন। এখন আমরা মাইকেল ফ্যারাডের যে তড়িৎচুম্বক আবেশ যা করেছিলেন তা একটু দেখতে পারি। আমরা দুইটি পরীক্ষার একটি পরীক্ষা দেখব। আমরা দেখি একটা পরীক্ষাটা কেমন, সেটা আবার কেমন জিনিস, উনি কি পরীক্ষা করেছিলেন তা আমরা দেখব একটা বিষয় নিয়ে। এটা একটু মুছে দিচ্ছি। তিনি এরকম একটা কুণ্ডলীযুক্ত একটা জিনিস দেখালেন। এটা কি? এটা হচ্ছে এক প্রকার অন্তরিত তামার তারের দুটি বদ্ধ কুণ্ডলী। একটা আমি অঙ্কন করেছি, এই বদ্ধ কুণ্ডলী, এটা নিয়ে আমি আরেকটা অঙ্কন করি। বদ্ধ কুণ্ডলী হলো এখানে যেহেতু সেটআপ দেওয়া থাকে, অর্থাৎ এখানে বিদ্যুৎ প্রবাহ দেওয়া থাকে, সুইচ দেওয়া থাকে। আমি এখানে সুইচ দিয়েছি, সুইচ যেহেতু দেওয়া আছে সেই সুইচের কারণেই কিন্তু এটা বদ্ধ, অর্থাৎ যখন আটকে দেওয়া হবে তখন সেটা বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হয় তখন কিন্তু প্রবাহটা চলে। এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, ওখানে পড়েছিলাম সার্কিটের ওখানে, যখন বন্ধ হয় তখন তড়িৎ প্রবাহ চলে, যখন ওপেন হয় তখন তড়িৎ প্রবাহ চলে না, অর্থাৎ যখন ওপেন হয়ে খুলে যায় তখন আর প্রবাহটা চলে না। তাহলে এখানে দুইটি কুণ্ডলী দেখানো হলো। এই দুইটি কুণ্ডলী আমরা এখান থেকে প্রথম কুণ্ডলী যেটা দেখছি, এই প্রথম কুণ্ডলী এর প্রবাহটা কিন্তু
যখন এখানে খোলা থাকবে তখন প্রবাহটা চলবে না, প্রবাহটা বন্ধ, প্রবাহটা বন্ধ। তাহলে এখানে আমরা একটা যদি গ্যালভানোমিটার প্রয়োগ করে দেই, এখানে দেখলাম একটা গ্যালভানোমিটার সেট আপ করলাম, একটা গ্যালভানোমিটার। দ্বিতীয় কুণ্ডলের মধ্যে তড়িৎচালক শক্তির উৎস বা পরিবর্তনশীল একটা রোধ আমরা এখানে দিতে পারি। পরিবর্তনশীল একটা রোধ যদি আমরা এখানে দেই, তাহলে এটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে দিলাম পরিবর্তনশীল একটা রোধ। এটা পরিবর্তনশীল একটা রোধ। এই রোধটা আমি এখানে দেওয়ার পরে এখানে এক প্রকার কি বলে সংযোগ তৈরি করে দেবে, অর্থাৎ একটা সার্কিট তৈরি করে দেবে। যে কুণ্ডলীতে তড়িৎচালক শক্তির উৎস সংযুক্ত তাকে কিন্তু আমরা বলবো মুখ্য কুণ্ডলী। অর্থাৎ মুখ্য কুণ্ডলী কোনটা? এই দুইটা কুণ্ডলী যদি পাশাপাশি থাকে, এটার মধ্যে যদি তড়িৎ সংযোগ করা হয়, সার্কিটে সংযোগ করা হয়, তাহলে সেটাকে আমরা বলবো, এটাকে বলবো মুখ্য কুণ্ডলী, আর এটা হবে তাহলে গৌণকুণ্ডলী। তাহলে এই যে কুণ্ডলী দুইটা, আমরা দুই প্রকার কুণ্ডলী দেখলাম। গ্যালভানোমিটার সংযুক্ত যেটা থাকবে সেটা হচ্ছে আমরা গৌণকুণ্ডলী কিন্তু বলে থাকবো, ঠিক আছে? তাহলে একটা মুখ্য কুণ্ডলী আর একটা হচ্ছে গৌণকুণ্ডলী। মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চালালে গৌণকুণ্ডলী গ্যালভানোমিটার ক্ষণিক বিক্ষেপ দেখা যাবে। আবার যদি আমরা মুখ্য কুণ্ডলী এবং গৌণকুণ্ডলী উভয়ই একসাথে কাজ করে, তাহলে আমরা যে গ্যালভানোমিটার একটা বিক্ষেপ দেখতে পাবো। যদি তড়িৎ প্রবাহ উল্টা করে দেওয়া হয়, তাহলে গ্যালভানোমিটারের বিক্ষেপটাও বিপরীত দিক থেকে দেখা যাবে। অর্থাৎ একদিক থেকে, যখন এদিক থেকে আসতেছিল সেটা আবার এদিক যাবে। অর্থাৎ এখানে একটা কাটা থাকে, সেই কারণে নড়াচড়া করতে থাকবে। অর্থাৎ এদিক থেকে গেলে ওদিকে যাবে, আর এদিক থেকে গেলে এদিকে আসবে। এখন এখানে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম আশা করি। এরপরেই যদি আমরা দেখি, এর সাথে আর একটা সম্পর্ক আছে, সেটা হলো তড়িৎ প্রবাহ হইলে সেখানে কি ঘটনা ঘটতে পারে। এই তড়িৎ প্রবাহজাতের যে সম্পর্কটা, সেটা আমরা বলবো যে ম্যাগনেটিক ফিল্ড, যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হলো, সেই চৌম্বক ক্ষেত্রটা এটা কি? এটা আমার বিজ্ঞানী ওরেস্টেড 1820 সালে আবিষ্কার করেছিলেন। তড়িৎবাহী তারের সাথে চৌম্বক ক্ষেত্র বিজড়িত কোনো সোজা খাড়া তারের দরুন চৌম্বক ক্ষেত্র বা বলরেখাগুলো হলো তারটিকে ঘিরে ঘুরতে থাকে, কতগুলো সমকেন্দ্রিক বৃত্ত তৈরি করতে থাকে। এই বৃত্তগুলো সমতলের তারের সাথে লম্বভাবে থাকে, একটু আগে আমরা সেটা দেখেছিলাম। তাহলে এটাকে আমরা ডানহাতি নিয়মে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বের করতে পারবো। ডানহাতি নিয়মে উপর দিকে যদি হয়, তাহলে ঘোরাতে থাকলে তাহলে কি হবে? এমনি ঘুরতে থাকলে বৃদ্ধাঙ্গুলি খাড়া রেখে ডান হাত মুষ্টিবদ্ধ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এরকম করলে ঘুরবে। এবং এই তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তাহলে অন্য আঙ্গুলিগুলি দিয়ে যেভাবে ঘুরছে, তার মানে কি এখানে যদি এরকম থাকে তাহলে এরকম ভাবে ঘুরছে। এরকম ঘোরা মানে হলো তাহলে কি এদিক থেকে এইভাবে ঘুরবে। তাহলে এই ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করবে। চৌম্বক বল রেখাগুলোর দিক তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে। বল রেখার দিক তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করবে। আর তারটিকে কুণ্ডলী পাকিয়ে সলিনয়েড তৈরি করলে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য আমরা কি করতে পারি? আরো অনেক বৃদ্ধি করতে পারি। আচ্ছা, এরপরেই আমরা দেখব বৈদ্যুতিক মোটর। বৈদ্যুতিক মোটরের আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো
যে এই যে বৈদ্যুতিক মোটরটা বা ইলেকট্রিক মোটর আমরা বলি, এটা কি জিনিস? তড়িৎ বাহী তারের উপর চুম্বক ক্ষেত্রের প্রভাবককে কাজে লাগিয়ে তৈরি হয়েছে বৈদ্যুতিক মোটর। কাকে কাজে লাগিয়ে? তড়িৎ বাহী তারের উপর চুম্বক ক্ষেত্রের প্রভাবকে কাজে লাগিয়ে এই তৈরি হয়েছিল বৈদ্যুতিক মোটর। তার মানে কি? এটা কি জিনিস? এটা যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ মোটর বলে। যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ মোটর বলে। এই তড়িৎ মোটর হলো আবার দুই প্রকার, একটা এসি মোটর আর একটা হচ্ছে ডিসি মোটর। এখন আমরা এই এসি মোটর সম্পর্কে একটু আলোচনা করব। এসি মোটরটা কি আর ডিসি মোটরটা বা কি? ডিসি মোটরটা হলো একটি ক্ষেত্র চুম্বক এর সাথে সম্পর্কযুক্ত। তাহলে ডিসি মোটরের গঠনটা আমরা যদি দেখি তাহলে কেমন দেখা যাবে? ডিসি মোটরের গঠনটা এটা হলো, তোমাদের বইতে দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার 346 পৃষ্ঠা। এই 346 পৃষ্ঠায় তোমাদের বইতে দেওয়া আছে যে ডিসি মোটরের যে এইটা সেটা দেওয়া আছে। ডিসি মোটরের গঠনটা আমরা ওখানে দেখতে পাই। এটার মধ্যে কি কি থাকে? এটার মধ্যে একটা ক্ষেত্র চুম্বক থাকে, আর্মেচার থাকে, কমিউটেটর থাকে, ব্রাশ থাকে, এই জিনিসগুলো থাকে। এই প্রত্যেকটা জিনিসই আমাদের কাজে লাগবে এবং প্রত্যেকটাকেই আমরা খুব সুন্দর করে কাজে লাগাতে পারি বা বলতেও পারি। কারণ এই ক্ষেত্রে আমার যে আর্মেচার বললাম, ক্ষেত্র চুম্বক বললাম, কমিউটেটর বললাম, এখানে প্রত্যেকটার এক একটা কাজ আছে। আমরা এই কাজগুলো দেখব। জেনারেটরের পরে হলো আমরা দেখব জেনারেটর বা ডায়নামা। জেনারেটর কি জিনিস আর ডায়নামা কি জিনিস এটা একটু দেখি। এটা অনেকটা কেমন চিত্র? অনেকটা হলো এরকম চিত্র। অনেকটা তোমার এই আকৃতির এরকম আকৃতির। এর মধ্যে এখানে একটা দ্বন্দ্ব চুম্বক থাকে, এখানে একটা দ্বন্দ্ব চুম্বক থাকে, এখানে একটা প্লেট থাকে, যা প্লেটটা ভিতরে ঘুরতে থাকে, এটা ঘুরতে থাকে, অল টাইম ঘুরতে থাকে। এখানে একটা কমিউটেটর থাকে, এখানে একটা কমিউটেটর থাকে, এটা অর্থ বরাবর এটা কি করে ঘুরে, এটা ঘুরতে থাকে অল টাইম। এখানে আবার প্লেটের মধ্যে কি থাকে? একটা ব্রাশ লাগানো থাকে, ব্রাশ লাগানো থাকে। এই যে জিনিসগুলো লাগানো থাকে, যে এখানে আমরা যে গঠনটা দেখি, এরপর আমরা দেখব ট্রান্সফরমার বা রূপান্তরক। এটা কি জিনিস? এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ট্রান্সফরমার। হ্যাঁ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা নাম হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমারটা কি জিনিস? একটি কুণ্ডলী বা কয়েল। এতক্ষণ কিন্তু আমরা কয়েল নিয়ে বা কুণ্ডলী নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক কথা বলেছি। এখন আমরা দেখবো এটা যে একটি কুণ্ডলী বা কয়েল তড়িৎ প্রবাহ পরিবর্তন করে অন্য কয়েলে আবিষ্ট তড়িৎ চালক শক্তি বা তড়িৎ উৎপাদনের পরিচিত
গুরুত্বপূর্ণ প্রয়াস রয়েছে ট্রান্সফরমার। এটা মানে কেমন জিনিস, এটার মধ্যে হলো তড়িৎ প্রবাহ পরিবর্তন করে। তড়িৎ প্রবাহ পরিবর্তন মানে কি করে, প্রবাহটা কম দিয়ে বা বেশি দিয়ে, এটাকে বলা হয় প্রবাহ কমিয়ে বা বাড়িয়ে। এখন তাহলে ট্রান্সফরমারটা কাকে বলে, এটা কাকে বলে? আমরা যদি বলি যে যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তাকে ট্রান্সফরমার বলে। তাড়িৎচুম্বক ট্রান্সফরমার বা তাড়িৎচুম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্র তৈরি করা ট্রান্সফরমার হলো দুই প্রকার, একটা উচ্চ দাবি ট্রান্সফরমার আর একটা হচ্ছে নিম্ন দাবি ট্রান্সফরমার। উচ্চ দাবি আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার, নিম্ন দাবি বা অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, এই দুইটার মধ্যে আমাদের একটা সম্পর্ক থাকবে। এই সম্পর্ক উচ্চ দাবি ট্রান্সফরমার, নিম্ন দাবি ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারগুলো আমরা স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কাকে বলে আমরা জানবো এখনই। যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে, এটা কিন্তু একটু ট্রিপি, একটু উল্টাপাল্টা মনে হবে। অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে পরিণত করে তাকে উচ্চধাপী ট্রান্সফরমার বলে। আবার বলছি, অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে বা পরিণত করে তাকে উচ্চদাবী ট্রান্সফরমার বলে। তাহলে এই বিপরীতটাই হচ্ছে নিম্নদাবী ট্রান্সফরমার। সেটা কেমন ব্যাপার? যে ট্রান্সফরমার অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে পরিণত করে তাকে নিম্নদাবী ট্রান্সফরমার বলে। তাহলে এই যে দুই প্রকার ট্রান্সফরমার পেলাম, এই দুই প্রকার ট্রান্সফরমারের মধ্যে আমরা কোথায় কি অবস্থান করে সেটা দেখব। তাহলে এটা এই ট্রান্সফরমারগুলো কিসের তৈরি, কেন হয়, এটা কেমন হয়? এই ট্রান্সফরমারগুলো সাধারণত দেখা যায় যে, আমি একটু ট্রান্সফরমার দেখাই, এটা ছবিটা দেখাইতে হবে, ছবিটা দেখাই নেই। এরকম অনেকগুলো কাঁচা লোহার মজ্জা থাকে। এরকম অনেক মজ্জা থাকে, এখানে পেঁচানো তার থাকে আর এইখানেও পেঁচানো তার থাকে। এরকম এরকম পেঁচানো তার থাকে, দুই প্রান্ত এরকম পেঁচানো তার থাকে। এখন হলো যে একটি নিম্নধাপী উচ্চধাপী আমি বুঝবো কিভাবে? একটি কাঁচা লোহার মজ্জা, কাঁচা লোহার মজ্জা কেমনটা আয়তাকার, হ্যাঁ আয়তাকার মজ্জার উপর এর দুই বিপরীত বাহুতে, এখন এই দুইটাই হয়েছে তেমন না যে এই দুইটা হতে পারবে না, বিষয়টা এরকম না। কারণ এটা যখন এই পাকগুলো থাকবে তখন তো সবগুলো সমান, অর্থাৎ আয়তাকার। তাহলে এদের বিপরীত মেরুতে, তাহলে আয়তাকার যদি হয়ে থাকে সাধারণত আমরা এটা কি করবো, বিপরীত দূরত্ব যেটা আছে সেখানে আমরা এটা পরিমাপ করবো। তা বিপরীত দুই মেরুতে অন্তরিত তার পেঁচিয়ে ট্রান্সফরমার তৈরি করা হয়। আমি এটা ছবিটা দেখাবো তোমাদেরকে। তাহলে এই অন্তরিত তার পেঁচাইলে যে কুণ্ডলী তৈরি হবে সেটাই হবে যে একটি হলো মুখ্য কুণ্ডলী আর একটা হলো আবিষ্ট কুণ্ডলী। মুখ্য কুণ্ডলী কোনটা? মুখ্য কুণ্ডলী হচ্ছে এখানে, যদি এখান দিয়ে আমরা বিদ্যুৎকে সংযুক্ত করি তাহলে এটা মুখ্য কুণ্ডলী, আর যদি এখান দিয়ে
আমরা বিদ্যুৎ সংযোগ করি তাহলে এটাকে মুখ্য কুণ্ডলী হইতো। যেহেতু বিদ্যুৎ এখানে সংযুক্ত হবে তাহলে বিদ্যুৎ এখানে ইনপুট হবে আর এখান থেকে কি হবে আউটপুট হয়ে যাবে। তাহলে এটা ইনপুট এটা আউটপুট হয়ে এইখান থেকে আমরা উত্তর দিকে পাবো, এদিকে বের হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে মুখ্য বলবো আর এটাকে গৌণ বা আবিষ্ট কুণ্ডলী বলবো। গৌণ কুণ্ডলী বা আবিষ্ট কুণ্ডলী এটাকে বলা হয়। উচ্চ দাবি ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি থাকে। উচ্চ দাবি ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি। তাহলে এর বিপরীত হবে নিম্ন দাবি ট্রান্সফরমারের ক্ষেত্রে। নিম্ন দাবি ট্রান্সফরমারের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম। এখন সাপোজ আমি ধরে নিলাম যে এখানে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হলো এনপি, তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এনএস, এটা লিখতে পারি। মুখ্য কুণ্ডলীর বিভব, এই বিভবটাকে যদি আমরা বলি ইপি, আমরা এটাকে ইপি বলতে পারি বা ভিপি বলতে পারি। বিভবটাকে ইপি না বলে যদি মনে করেন ভিপি বলবো, সমস্যা নাই, ভিপি বলবো। ভিপি বলতে এখানে প্রিন্সিপাল, অর্থাৎ এখানে প্রিন্সিপাল ভোল্ট, যেটা প্রিন্সিপাল প্রধান মুখ্য কুণ্ডলীকে বলা হয়। তাহলে আর এর প্রবাহটাকে, এদিকের প্রবাহটাকে আমরা বলবো আইপি। অনুরূপভাবে এখানে হবে ভিএস বা ইএস আইপি, সরি আইএস। এই প্রত্যেকটা জিনিস আমরা এখানে পেলাম। এখন এখান থেকে আমি যদি বলি যে এখন মুখ্য কুণ্ডলী কোনটা, গৌণ কুণ্ডলী কোনটা, এখন তারের সংখ্যা কিন্তু আমি কিন্তু এখানে অনুমান করে দিছি, এটা কিন্তু অ্যাকুরেট না। তবে সাধারণত যখন তোমাদের সামনে উপস্থিত করা হবে তখন দেখবা যে দুইটার মধ্যে তারের ব্যবধানটা ক্লিয়ার বোঝা যাবে। কোনটা পেজ সংখ্যা অনেক বেশি, খুব ঘিঞ্চে করে দেওয়া আছে, কোনটা পাক সংখ্যা খুব কম দেওয়া আছে, অল্প একটু দেওয়া আছে। তাহলে এখানে এই ক্ষেত্রে দুইটার মধ্যে আমরা বুঝতে পারি যে এইখানে প্রত্যেকের সাথে একটা করে সম্পর্ক থাকবে। সেই সম্পর্কটাই হলো আমার এখানে দেখার বিষয়, মৌলিক বিষয়, এটা মূল কথা এখানকার। তাহলে গৌণ কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এনএস এবং গৌণ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি ইএস আমরা লিখে পেলাম। তাহলে এই অংশের মধ্যে আবিষ্টের সাথে সম্পর্ক, অর্থাৎ পাক সংখ্যা বিভবের সমানুপাতিক, পাক সংখ্যা বিভবের সমানুপাতিক, অর্থাৎ বিভবের সমানুপাতিক, বিভবের অনুপাতের সমানুপাতিক হবে পাক সংখ্যার অনুপাত। অর্থাৎ আমি তাহলে লিখতে পারবো ইপি বাই ইএস ইকুয়াল এনপি বাই এনএস, এটা আমরা লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে প্রবাহ এবং কি বলি পাক সংখ্যা এবং বিভব, এই দুইটার সাথে সম্পর্ক আমরা এখানে করতে পারলাম। এখন আরেকটা বিষয় হলো, যদি আমি এখানে বলি না আমার এখানে অন্য কিছু করবো, আর যদি প্রবাহের সাথে সম্পর্ক করি সেই ক্ষেত্রে তাহলে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে হলো মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর প্রবাহ এবং বিভবের মধ্যে সম্পর্ক হবে। তাহলে মুখ্য কুণ্ডলীর বিভবের গুণফল গৌণ কুণ্ডলীর বিভবের প্রবাহ এবং বিভবের গুণফলের সমান হবে, সব সময়ের জন্য এটা হবে। তাহলে আমরা কুণ্ডলী দ্বয়ের মধ্যে যদি তড়িৎচালক শক্তি পাক সংখ্যার সমানুপাতিক, এটা প্রথমেই বললাম যে দুইটি কুণ্ডলীর মধ্যে তড়িৎচালক শক্তি এদের পাক সংখ্যার সমানুপাতিক, কুণ্ডলীর মধ্যে তড়িৎচালক শক্তি পাক সংখ্যার সমানুপাতিক। এবং একই রকম ভাবে আমরা যদি বলি তাহলে এটা বলতে পারি যে পাক সংখ্যার সাথে আমরা বলতে পারি প্রবাহ ব্যস্তানুপাতিক। পাক সংখ্যা বাড়লে প্রবাহ কমবে, পাক সংখ্যা কমলে প্রবাহটা বাড়বে। তাহলে পাক সংখ্যা যদি বিভব যদি বাড়ানো হয় তাহলে প্রবাহটা কমবে,
বিভব বাড়ালে প্রবাহ কমবে। আমরা উপরে সংজ্ঞা থেকেই পড়লাম, স্টেপ আপ স্টেপ ডাউনের ওখান থেকে পড়েছি আমরা, বিভব বাড়লে প্রবাহ কমবে আর প্রবাহ বাড়লে বিভবটা কমবে। এই দুইটা জিনিস আমরা ওখানে পড়েছি। অতএব আমরা লিখতে পারি ইপি আইপি ইকুয়াল ইএস আইএস, অর্থাৎ ইপি এবং আইপি এর গুণফল ইএস এবং আইএস এর গুণফলের সমান। তা এই ট্রান্সফরমারের কাজটা কি আসলে? এই ট্রান্সফরমার কি করা হয়? এই ট্রান্সফরমার দিয়ে এক প্রান্ত থেকে, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দেখতে পাচ্ছ এই যে আমরা বিদ্যুৎ ব্যবহার করতেছি, সেই বিদ্যুৎটা কোথেকে আসছে, কত দূর থেকে আসছে, এটাকে ধাকিয়ে দেখে কেউ কি হাতে ধরে দেখা দিয়েছে? না, এখানে যন্ত্রের ব্যবহার করা হয়েছে। আচ্ছা, দূর দূরান্ত থেকে তড়িৎ প্রেরণের জন্যই এই আরোহী ট্রান্সফরমার ব্যবহার করা হয়। দূর দূরান্ত থেকে তড়িৎ প্রেরণের জন্য আরোহী ট্রান্সফরমার, উচ্চদাবী ট্রান্সফরমার। তার মানে হলো যে ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎটা পাঠানো হয় কার মাধ্যমে? উচ্চদাবী ট্রান্সফরমার মাধ্যমে, অর্থাৎ আরোহী ট্রান্সফরমারের মাধ্যমে। আর আমরা যে বাসা বাড়িতে ব্যবহার করে থাকি, যেমন যে রাস্তার সাথে যে এইগুলো ট্রান্সফরমারগুলো থাকে, এই ট্রান্সফরমারগুলো নিম্নদাবী ট্রান্সফরমার বা অবরোহী ট্রান্সফরমার। এই অবরোহী ট্রান্সফরমারগুলো আমরা ওখান থেকে পাই। তাহলে ভোল্টেজ এবং যন্ত্রপাতি, কম ভোল্টেজের যন্ত্রপাতির জন্য আমরা নিম্নদাবী ট্রান্সফরমার ব্যবহার করে থাকি বা অবরোহী ট্রান্সফরমার ব্যবহার করে থাকি। আর বেশি যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কম ট্রান্সফরমার ব্যবহার করে থাকি, অর্থাৎ কম মানে হলো যে উচ্চধাপী ট্রান্সফরমার ব্যবহার করে থাকি। উচ্চধাপী আমরা একটু আগে করেছি, উচ্চধাপী কোনটা, নিম্নধাপী কোনটা। উচ্চধাপী ট্রান্সফরমার আর হলো নিম্নধাপী ট্রান্সফরমার কোনটা? তাহলে অল্প বিভবের অধিক প্রবাহকে অধিক বিভবের অল্প বিভবে তড়িৎ প্রবাহে রূপান্তর করে যেটা, সেটা হচ্ছে উচ্চধাপী ট্রান্সফরমার। তাহলে আমরা আজকে দেখলাম যে ট্রান্সফরমারের রূপান্তর বা ট্রান্সফরমার সম্পর্কে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট জিনিসপত্রগুলো, যে বেসিক জিনিসগুলো ছিল এগুলা দেখার চেষ্টা করলাম। আশা করি সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সবার ভালো লাগছে। আশা করি সবার ভালো লাগছে, যতটুকু ভালো লাগছে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।